18টি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে। একটি মাত্র জেলা মুক্তিবাহিনী দখল করেছে একক প্রচেষ্টায়, সেটি হল সিলেট জেলা শহর। দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল। তৎকালীন মেজর জিয়াউর রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায়, তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কারণ আমাদের বিজয়ের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। পাকিস্তানিদেরকে তো তাড়ালাম, কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে। তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি, আমি এবং ক্যাপ্টেন অলি আমরা তিনজনই একসাথে সকালবেলা গাছের নিচে ঘুমাতাম। আমি সাথে সাথে বলতাম যে স্যার, এটা তো প্রশ্নই আসে না, এই মহান মুক্তিযুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে, বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনোদিন কোনো হুমকি হয়ে দাঁড়াতে পারবে না, সারা জাতি যুদ্ধ করছে। কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উকি দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে। তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে মেতেছে। সেই কারণেই এই ৭১-এর 14ই ডিসেম্বরের কথাটি উল্লেখ করলাম। যারা করলো চক্ষুদান তাদেরই করছে অপমান। বাংলাদেশে ভারত বিদ্বেষ নিয়ে এই মন্তব্য করছেন ওপার বাংলা থেকে আসা এপারের বাসিন্দারা। এদের অনেকেই ৭০-এর দশকে পাক সেনাদের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে পাড়ি দিয়েছিলেন ভারতে। পুরাতন মালদার মুচিয়া এলাকায় এমন অনেকের বাস রয়েছে। কিভাবে ভিটে মাটি ছেড়ে আসতে হয়েছিল তা ভাবলে এখনো তাদের চোখে জল আসে। আমরা ৭১ সালে ওখানে ছিলাম, আমাদের উপর প্রচুর অত্যাচার হয়েছে। তারপরে আমরা ধীরে ধীরে যখন স্বাধীন হলো বা একটু শান্ত হলো, তখন আমরা এখানে চলে আসি। এখন আমরা খুবই শান্তিতে আছি। একটা কথা বলে না যে যা দিয়া চক্ষুদান তাকে করছে অপমান। এই ভারতবর্ষের জন্যই তো বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, কিন্তু এখন আবার তাকে অপমান করছে। এটা খুবই নিন্দনীয় জিনিস। হিন্দুদের উপরে কঠোর অত্যাচার হচ্ছে। সরাসরি এই মুহূর্তে নিয়ে যাবো নিউজরুম থেকে, রয়েছে প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত। রাজর্ষি, যে ভারতবর্ষের অবদান অস্বীকার করার কোনো জায়গাই নেই, আজকে সেই ভারতবর্ষ বাংলাদেশের কাছে শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। যবে থেকে হিন্দুদের হামলা আক্রমণের মুখে পড়তে হচ্ছে, ভারত কড়া বার্তা দিয়েছে, সফট স্ট্যান্ড নিচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তন এক বিন্দু হয়নি। যে অবস্থা ছিল সেই অবস্থায় বাংলাদেশ রয়েছে। শুধু তাই নয়, আরও আক্রমণ বাড়ছে, আরও বিষোদ্গার বাড়ছে। দেখো, এর জন্য অন্তর্বর্তী সরকারের একটা সদর্থক ভূমিকা প্রয়োজন এবং বাংলাদেশের যে সমস্ত প্রভাবশালী ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সদিচ্ছা প্রয়োজন। এই দুটোরই একটা অভাব প্রকটভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এবং আবহে। তুমি ভাবো, আজকে বিএনপির যে নেতা, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় বাংলাদেশে, অর্থাৎ আজকে এই 14ই আগস্টের দিনে বাংলাদেশে অসংখ্য বুদ্ধিজীবী খুন হয়েছিলেন স্বাধীনতার পরে। সেই কারণে এই দিনটাকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। আজকে সেই দিনে দাঁড়িয়ে বিএনপির নেতা, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি বলছেন যে ভারত প্রতিবেশী রাষ্ট্র, তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং তার মুখে এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই যে শব্দগুলো শোনা যাচ্ছে, সেই শব্দগুলোর প্রত্যেকটা আজকে তিনি যে দাঁড়িয়ে বলতে পারছেন, তার কারণ কিন্তু ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল এই মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই কথা তিনি স্মরণ করছেন, করে ভারতকে ষড়যন্ত্রকারী বলছেন। এই যে একটা দ্বিচারিতা, এই যে একটা চরম ভারত বিদ্বেষের জিগির তোলার চেষ্টা, এইটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। এবং এই আবহ থেকে সচেতনভাবে এরা বেরিয়ে আসতে চাইছেন না রাজনৈতিক এবং কায়েমি স্বার্থের জন্য। এবং সেখানেই বড় হয়ে ওঠে বাংলাদেশ সরকারের ভূমিকা। যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারাও ইতিহাস জানেন, তারাও প্রেক্ষাপট জানেন, কিন্তু তারা তৎপরতার সঙ্গে, সক্রিয়তার সঙ্গে, কড়া পদক্ষেপের মাধ্যমে এগুলোকে অবনত করার, ব্যাহত করার, রুখে দেওয়ার চেষ্টা করছেন না। এবং সেখানেই এরা আরও আশ্রয় ও প্রশ্রয় পাচ্ছে ভারত বিদ্বেষের সুর ছড়িয়ে দেওয়ার জন্য, ভারত বিদ্বেষী মন্তব্যকে আরও প্রকাশ্যে আনার ক্ষেত্রে। এই জায়গাটা কোথাও গিয়ে অ্যাড্রেসড হচ্ছে না বাংলাদেশ সরকারের মাধ্যমে, এবং সেই জন্যই এখনও এই অবস্থাটা চলেছে।